এখন রেকর্ডিং চালু আসছে। তাহলে আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন। প্রথমে সূচি আলোচনা করব 105 পর্যন্ত, সূচি বলবো, তারপরে 106 থেকে বিস্তারিত আলোচনা করব। যাক, ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন। এটা একটা পদ্ধতিগত আইন। এর ধারা আছে 1 থেকে 565-তে। এর মধ্যে পর্ব হলো 150 ধারা। আর যারা আমাদের এই আছেন, এই বিচারেরা আছেন, তারা হবেন 100-র নিচে বা 100-র উপরে না। এর তফসিল আছে 5টা। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল হচ্ছে দণ্ডবিধি আইন সংক্রান্ত অপরাধ। সেই অপরাধের কোনটা কত শাস্তি, কোনটা জামিনযোগ্য, কোনটা জামিনের অযোগ্য, কোনটা আমলযোগ্য, কোনটা আমলের অযোগ্য, কোনটা কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে, কোনটা শাস্তি কতদিন আছে, তার বিস্তারিত লেখা আছে। তারপরে এর অধ্যায় আছে 46টি। অধ্যায় আছে 46টি। 46টি অধ্যায়ের কিছু কিছু অধ্যায় বাতিল, পুরাটাই পড়বো না। আবার অনেক ধারা আছে আমরা পড়বো না, যে আমাদের কাজে লাগে না। আমরা পড়বো আইন র্যাঙ্কের জন্য বিশেষ। তো 1 হচ্ছে লেগে শিরোনাম, 2 হচ্ছে বাতিল, 3 হচ্ছে লেগে পূর্বে কি নাম ছিল বর্তমান কি নামে ডাকা হয় সেই বিষয়ে। আর 4 হচ্ছে লেগে সংজ্ঞাসমূহ। 4-এর ক হচ্ছে অ্যাডভোকেট, 4-এর ক হচ্ছে অ্যাডভোকেট, খতে হচ্ছে লেগে কতে হচ্ছে অ্যাডভোকেট, খতে হচ্ছে জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। খতে 2টি সংজ্ঞা আছে। গতে হচ্ছে লেগে অভিযোগ, গতে হচ্ছে অভিযোগ, চতে হচ্ছে আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা, বর্গের জতে নালিশ, বর্গের জতে নালিশ। আর টতে হচ্ছে অনুসন্ধান, অনুসন্ধান আদালত করে। ঠতে হচ্ছে তদন্ত, ঠতে হচ্ছে তদন্ত। তারপরে ঢাকার ঢতে হচ্ছে আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা, অধর্তব্য অপরাধ, অধর্তব্য মামলা। সূচি বলবো 105 পর্যন্ত। তারপরে মধ্যাহ্ন হচ্ছে অপরাধ, মধ্যাহ্ন হচ্ছে অপরাধ। তত হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধতে হচ্ছে থানা, ধতে হচ্ছে থানা, থানা, ধতে থানা। মধ্যাহ্ন হচ্ছে পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট থেকে নিয়োগ হয়। 5 আছে দণ্ডবিধি আইনের অপরাধের বিচার, অনুসন্ধান, তদন্ত, সমস্ত কিছু ফৌজদারি কার্য দিতে পারে। 5 দ্বারা আছে দণ্ডবিধি আইনের অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার ফৌজদারি কার্যবিধি আইন দ্বারা হবে। আপনারা সূচি, এই যে সূচিগুলো বলি, এই সূচিগুলো মনে করবেন আর মুখস্থ করবেন, লেখবেন। আর ভিতরের আলোচনাগুলো আমি বারবারই করব, মাঝে মাঝেই করব। 6 হচ্ছে আদালতের শ্রেণী বিভাগ, 6 হচ্ছে আদালতের শ্রেণী বিভাগ। আদালত 2 প্রকার, দায়ের আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। এখানে 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট 4 প্রকার হয়: চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মান কম, তার চেয়ে মান বেশি। তৃতীয় শ্রেণী, তার চেয়ে মান প্রথম শ্রেণী। এর চেয়ে ক্ষমতাবান হলো চিফ মেট্রোপলিটন, চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট। এরকম ধারাবাহিকভাবে পদোন্নতি আছে সবার ভিতরেই। তারপরে 10 হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। 11 হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 12 হলে স্পেশাল ম্যাজিস্ট্রেট, 12 হলে স্পেশাল ম্যাজিস্ট্রেট। 42 হচ্ছে জনসাধারণ, 42 হচ্ছে লেগে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় 4টে ধারা আছে, 4টে 2 ভাগে। একটা হলো বডির উপস্থিত সহায়তা, আর একটা সংবাদ দিয়ে সহায়তা। তাহলে 42 হচ্ছে লেগে জনসাধারণ, জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে সহায়তা করবে করবে 42 হচ্ছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে সহায়তা করা বাধ্য। এবং 43 হচ্ছে পুলিশ অফিসার ব্যতীত, পুলিশ অফিসার ব্যতীত অপর কোনো ব্যক্তি যখন পরোয়ানা কার্যকারী করবে, তখন জনসাধারণকে সাহায্য করতেও পারে, নাও পারে, করায় বাধ্য নয়, করা তার ইচ্ছাধীন ব্যাপার। 44 দ্বারা জনসাধারণ কতিপয় অপরাধ সংবাদ, সংবাদ দেবে জনসাধারণ কতিপয় অপরাধ। 46টি অপরাধের কথা বলা হয়েছে, সেই সমস্ত অপরাধ সম্পর্কে জনসাধারণ খবর দেবে। 45 হলে গ্রাম প্রধান, হিসাবরক্ষক, জমির মালিক, গ্রাম প্রধান, হিসাবরক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দেবেন। এই অপরাধ সম্পর্কে সংবাদ দিতে বাধ্য, তাদের টেলিফোন দেখ, চিঠি লিখে দেখ বা ইমেইল করুক। অপর ব্যক্তির মাধ্যমে সংবাদ পাঠাক, সংবাদ দিতে বাধ্য। সংবাদ না দিলে তার শাস্তির ব্যবস্থা আছে। পর্বে 46 দ্বারা আসছে লেগে পঞ্চম অধ্যায়, 46 থেকে 67, 46 থেকে 67 গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার সম্পর্কিত পঞ্চম অধ্যায়ের আলোচনা। এই অধ্যায়গুলো আমি বলতে বলতে আপনাদের এক সময় মনে পড়ে যাবে। পঞ্চম অধ্যায়ের আলোচনা হচ্ছে গ্রেপ্তার, পলায়ন এবং পুনঃগ্রেপ্তারের পদ্ধতি। 46 থেকে 67 পর্যন্ত, 46 থেকে 67 পর্যন্ত। 46 সালে গ্রেপ্তারের পদ্ধতি। এই গ্রেপ্তারের পদ্ধতি পরোয়ানা থাকলেও যে গ্রেপ্তার করার পদ্ধতি, বিনা পরোয়ানা গ্রেপ্তারের পদ্ধতি একই। 46 গ্রেপ্তারের পদ্ধতি, যদি আদালত পরোয়ানা দেয় তাও 46 ধারার বিধান মধ্যে গ্রেপ্তার করবেন। পরোয়ানা ছাড়া যদি আপনি ডিউটি করেন, ডিউটি করার ভিতরে আমলযোগ্য অপরাধ হোক আর আমলের অযোগ্য অপরাধ হোক, এই সমস্ত অপরাধের গ্রেপ্তার
এই সমস্ত অপরাধের গ্রেপ্তার এই 46 ধারার পদ্ধতি অনুসারে করা হয়। 47, যাকে গ্রেপ্তার করা হবে সে ব্যক্তি যদি কোনো গৃহে তবে বা মানুষের বসবাসের স্থানে প্রবেশ করে, ওই স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে গ্রেপ্তারি কার্যকরী করা লাগবে এবং উক্ত ব্যক্তি গ্রেপ্তারের জন্য সমস্ত সুযোগ সুবিধা দেবেন। 48, যে স্থানে প্রবেশ করা যাচ্ছে না বা 47 দ্বারা যদি গ্রেপ্তার করার সুযোগ সুবিধা না দেয়, প্রবেশ করতে না দেয়, তাহলে গৃহের দরজা ভেঙে প্রবেশ করতে হবে এবং গ্রেপ্তার কার্যকরী করা লাগবে। 49, গ্রেপ্তার করার জন্য যখন ভিতরে প্রবেশ করেছিলাম তখন বাইরে থেকে আবার দরজা লাগা দিয়েছে, দরজা লাগা দিলে তাহলে দরজা জানালা ভেঙে আবার বাইরে হওয়া যাবে। কখনোই দেওয়াল ভেঙে বা শীত কাটে বা এই বেড়া ভেঙে বা বাইরে হওয়ার কোনো বিধান নেই। দরজা জানালা খেয়াল রাখবেন, দরজা জানালা ভেঙে বাইরে হতে হয়। 50, প্রয়োজনের অধিক গ্রেপ্তারি ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। এইগুলোই মুখস্থ করবেন এমসিকিউ, আর বাকিগুলো রিডিং পড়বেন আর আমার কথা শুনবেন খালি। 50 হলে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 50 হলে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 51, দেহ তল্লাশি। 51 হলে মূল দেহ তল্লাশি। আমাদের ভিতরে অনেকে জানেন যে স্কুল দুই প্রকার, একটা গার্লস স্কুল, একটা ছেলেদের স্কুল। ছেলেদের স্কুলে ছেলে মেয়ে উভয় পড়ে, আর মেয়েদের স্কুলের সাথে মেয়েরাই পড়ে। মেয়েরা হলে 52, গার্লস স্কুল মনে করেন 52, আর 51 হলে ছেলে মেয়ে উভয় আছে। যখনই মেয়ে আসবে তখন 52 নিয়ে যাবেন। তাহলে 51 হচ্ছে আটক ব্যক্তির দেহ তল্লাশি। আটক ব্যক্তি দুই প্রকার হয়, এটা বিনা পরোয়ানা, পরোয়ানা যে ব্যক্তি গ্রেপ্তার করছেন তার যদি জামিনের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই তার দেহ তল্লাশি করবেন না, তার দেহ তল্লাশি করার বিধান থাকে না। তাহলে 51 হচ্ছে দেহ তল্লাশি, 52 হচ্ছে মহিলার দেহ তল্লাশি। 53 হচ্ছে আপত্তিকর অস্ত্র শস্ত্র। 53 বলছে কি আপত্তিকর অস্ত্র শস্ত্র সরাই নিতে হবে। যদি গ্রেপ্তার করার পর কোনো ব্যক্তির নিকট আপত্তিকর অস্ত্র শস্ত্র থাকে তাকে সরাই নিতে হবে, সেগুলো সরাই ফেলতে হবে। 54 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 54 হচ্ছে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা। এখানে 9টা কলাম আছে। 54 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এখন 11টা, ভুল কইছি, এখন 11টা আছে, তাই আমার বইতে 9টা আছে, 9টাই মুখস্থ। সংশোধন পালে আমি বাকি 3টে আপনাদের বলবো না। 3 জনে তার 2টে থাকে, 9, 10, 11, 2টে আমি দেখে বলবানে। তাহলে 54 ধারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার। প্রথম হচ্ছে যার যে আমলযোগ্য অপরাধ করছে, আমলযোগ্য অপরাধের সংবাদ আছে বা আমলযোগ্য অপরাধের মামলা করছে বা অপরাধ করার সম্ভাবনা আছে, উক্ত ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 54-2 হচ্ছে যার কাছে ঘর ভাঙার জিনিস আছে। 54-2, যার কাছে ঘর ভাঙার জিনিসপত্র আছে। 54-3, সরকার কর্তৃক আদেশ জারি করছে যে ব্যক্তি, যেমন হাদির আসামি, হাদির খুনি, সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। 4 হচ্ছে যার কাছে ঘর ভাঙার জিনিসপাতি আছে। 4 হচ্ছে যার কাছে ঘর ভাঙার যন্ত্রপাতি আছে, সন্তোষজনক জবাব দিতে পারে না। 5 হলে পুলিশের কাছে বাধা। 5 পুলিশের কাছে বাধা, আইনের হেফাজত থেকে পলায়ন বা পলায়নের চেষ্টা করা। 6 হচ্ছে সামরিক বাহিনী। 7 হচ্ছে লাগে যে কাজ বাংলাদেশে করলে অপরাধ, সেই যদি বিদেশি করে, বিদেশে যেমন সমকামিতা বৈধ, ওই কাজটা যদি বিদেশে করে বাংলাদেশে করলে তাকে বিনা পরোয়ানা, বাংলাদেশে যদি ওই ব্যক্তি আসে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 8, কোনো মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির 565(3) কিন্তু শর্ত সাপেক্ষে, ফৌজদারি কার্যবিধির 565(3) শর্ত সাপেক্ষে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামি যদি জামিনের শর্ত লঙ্ঘন করে তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 9, পুলিশ অফিসার যদি গ্রেপ্তারের নির্দেশ দেয় বা পত্র ইস্যু করে অধীনস্থ পুলিশ অফিসার গ্রেপ্তার করবেন তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 5, ভবঘুরে অভ্যাসগত ডাকাত প্রভৃতি ব্যক্তি। ভবঘুরে অভ্যাসগত ডাকাত সন্দেহজনক ব্যক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভবঘুরে বা অভ্যাসগত অপরাধী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে 55 দ্বারা গ্রেপ্তার করা যায় না। 56 দ্বারা শিরোনাম করতেছে, খালি শিরোনাম। 56 দ্বারা পুলিশ অফিসার যখন অধীনস্থকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, পুলিশ অফিসার যখন অধীনস্থকে গ্রেপ্তারের নির্দেশ দেয় তখন তিনি লিখিত আদেশ দেবেন এবং উক্ত আদেশ যাকে গ্রেপ্তার করবে তার কারণ বলতে হবে এবং তাকে দেখাতে হবে। 57 দ্বারা নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি, নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি বা মিথ্যা নাম ঠিকানা দেওয়া আমলের অযোগ্য অপরাধ। এই শিরোনামটা যে কোনো ভাবে আপনি মুখস্থ করবেন আপনার বোঝার মতো করে। 57 হচ্ছে নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি, আমলের অযোগ্য অপরাধ বা যে নাম ঠিকানা বলছে তার মিথ্যা পরিচয় আছে বা পুলিশের অফিসারের কাছে সন্দেহজনক মনে হলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 58 ধারাকে অপরাধীকে অনুসরণ ও অনুকরণ করা। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ অফিসার তাকে অপরাধীকে অনুসরণ অনুকরণ করতে পারে। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় এই অপরাধীকে অনুসরণ আর অনুকরণ করতে পারেন। 58 দ্বারা বেসরকারি, 58 দ্বারা
ও 59 ধারা বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার হচ্ছে সরকারি কর্মচারী ব্যতীত বেসরকারি লোক কর্তৃক যদি গ্রেপ্তার, তার দৃষ্টিশক্তির মধ্যে, তার দৃষ্টিসীমানার মধ্যে কোনো আমলযোগ্য অপরাধ করে, কোনো জামিনযোগ্য অপরাধ করে বা সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধীকে জনসাধারণ গ্রেপ্তার করতে পারে। জনসাধারণ গ্রেপ্তার করতে পারে 59 ধারা। জনসাধারণ গ্রেপ্তার করতে পারে 59 ধারা। দেখেন, এক ধারা আমি অনেকবার বলি, আপনারা শুনে মুখস্থ করবেন আর লিখবেন, সূচি মুখস্থ করে নেবেন। তারপরে আছে 61 ধারা। 61 ধারা কি বলছে? গ্রেপ্তারকারী ব্যক্তিকে 24 ঘন্টা অধিক সময়, ভুল করেছি, 60 ধারা। 60 ধারা আছে গ্রেপ্তারকারী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট, 60 ধারা গ্রেপ্তারকারী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে যেতে হবে। গ্রেপ্তারকারী ব্যক্তি, এটা বিনা পরোয়ানা, এটা বিনা পরোয়ানা যাকে গ্রেপ্তার করছেন তাকে ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবেন। যাকে বিনা পরোয়ানা গ্রেপ্তার করছেন তাকে কোথায় নেবেন? ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নেবেন। 60 ধারা। 61 ধারা গ্রেপ্তারকারী ব্যক্তিকে 24 ঘন্টা অধিক সময় রাখা যাবে না। গ্রেপ্তারকারী ব্যক্তিকে 24 ঘন্টা অধিক সময় পুলিশ হেফাজতে রাখা যাবে না। পুলিশ হেফাজত কখন শুরু হবে? আসামি গ্রেপ্তার থেকে আদালতে নেওয়ার সময় ব্যতীত। যখন থানায় থানায় দেখবেন জেনারেল ডায়েরিতে নাম ঠিকানা অন্তর্ভুক্ত করে ফেলায়, ওই সময় থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টা বোঝায়। এছাড়া 3-4 দিন 5 দিন থাকলে কোনো সমস্যা নেই যদি থানার এন্ট্রি না করে। তারপরে 62 ধারা। 62 ধারা হলো পুলিশ গ্রেপ্তার সম্পর্কে খবর দিবেন। পুলিশ অফিসার গ্রেপ্তার সম্পর্কে খবর দেন। পুলিশ অফিসার গ্রেপ্তার সম্পর্কে খবর দিবেন। ওই রিজাউল শব্দ আসতেছে। তারপর আসতে লেগে 62 ধারা পুলিশ অফিসার গ্রেপ্তার সম্পর্কে খবর দেন। পুলিশ অফিসার গ্রেপ্তার সম্পর্কে খবর দেয়। প্রত্যেক থানায় দেখবেন কতগুলো আসামি গ্রেপ্তার হয়েছে, কতগুলো জামিন হয়েছে, কতগুলো মুচলেকা নিয়ে ছাড়ি দিয়েছে, এই সম্পর্কে জেলার থানা হলে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট, আর মহানগর হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হয়। তারপর আছে 63 ধারা গ্রেপ্তার ব্যক্তিকে খালাস। পুলিশ অফিসার যে গ্রেপ্তার করছে চাইলে খালাস দেওয়া যাবে, 3টি শর্তে খালাস দেয়। গ্রেপ্তার ব্যক্তিকে খালাস। পুলিশ অফিসার পুলিশ যাদের গ্রেপ্তার করছে, এই গ্রেপ্তার ব্যক্তিকে খালাস দিতে হলে কি করতে হবে? তার কাছে মুচলেকা নেওয়া লাগবে, জামিন জামিন জামিনের ব্যবস্থা থাকলে ছাড়িয়ে দেওয়া যাবে, ম্যাজিস্ট্রেটের আদেশে ছাড়িয়ে দেওয়া যাবে। তারপরে 64 হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংগঠিত অপরাধ। 64 ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংগঠিত অপরাধ। 65 ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা তার উপস্থিতি গ্রেপ্তার বা তিনি পরোয়ানা দেওয়ার ক্ষমতাবান হলে তিনি পরোয়ানা দেবেন। 65 ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা তার উপস্থিতি গ্রেপ্তার বা তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন ওই ক্ষমতাবান। এইগুলো আপনারা সূচি মুখস্থ করে নেবেন। 66 হলে আসামি পালায়ন করলে তাকে পুনরায় গ্রেপ্তার। 66 হলে আসামি পালায়ন করলে তাকে পুনরায় গ্রেপ্তার। এই কোন আসামি? পরোয়ানা হোক আর পরোয়ানা ছাড়া হোক। কনস্টেবল হলে আইজি পর্যন্ত যার কাছ থেকে যাবে সেই ব্যক্তি। তাহলে আসামি পালায়ন করলে তাকে পুনরায় অনুসরণ এবং পুনরায় গ্রেপ্তার করা যাবে। কারা করবে? এটা পরোয়ানা ছাড়া হতে পারে, পরোয়ানা ছাড়া হতে, মানে আসামি আমার হেফাজতে ছিল, থাকার পরে যার কাছ থেকে পালন করে সেই ব্যক্তি তাকে পুনরায় অনুসরণ করে গ্রেপ্তার করতে পারবেন। তাতে বাংলার যেখানে যাক সেই স্থানে উনি অনুকরণ করবেন। এরপরে আসতে 67 ধারা হলে যে ব্যক্তি গ্রেপ্তার করতে গেলে আমার হাতের থেকে ছুটে চলে গেল, উক্ত ব্যক্তি যে স্থানে প্রবেশ করবে উক্ত স্থানের গ্রেপ্তার করার জন্য ফৌজদারি কার্যবিধির পূর্বে যে 47, 48, 49 ধারার বিধান প্রয়োগ করে গ্রেপ্তার কার্যকারী করব। এরপর হচ্ছে অধ্যায় হলো 6। ষষ্ঠ অধ্যায় আলোচনার বিষয় আছে আদালতে হাজিরা বাধ্য করিবা বা পরোয়ানা সম্পর্কিত, মানে আদালতে হাজির করার বাধ্য করা পরোয়ানা সম্পর্কিত বিষয়। আদালতে হাজির কিভাবে করব সেই বিষয়ে। ষষ্ঠ অর্থ হচ্ছে আদালতে হাজিরার বাধ্য বা পরোয়ানা দেবে, আদালতে হাজির বা পরোয়ানা দেওয়ার বিধান। এটা কত পর্যন্ত আলোচনা আছে? 68 থেকে 89, 68 থেকে 94 পর্যন্ত, 93, 68 থেকে 93 পর্যন্ত। তাহলে 68 হচ্ছে সমনের সংজ্ঞা। 68 হলে সমনের সংজ্ঞা, সমন কে কে জারি করতে পারে। এখানে লেখা আছে, প্রথম শিরোনাম পড়বেন 68 হলে সমনের সংজ্ঞা। 68 হচ্ছে সমনের সংজ্ঞা। 68 সমনের সংজ্ঞা। 69 হলে সমন কিভাবে জারি করতে, 69 সমন জারির পদ্ধতি। 69 হলে সমন জারির পদ্ধতি। 69 সমন জারির পদ্ধতি। 70 হলে
সমনের উদ্দিষ্ট ব্যক্তি, সমন যার কাছে জারি করতাম সেই ব্যক্তিকে পাওয়া না গেলে তখনকার জারির পদ্ধতি, সমন যার নামে জারি করতে গেছিলাম তাকে পাওয়া না গেলে তখন সমন জারির পদ্ধতি। তাহলে কি বলছে, ৭০ সমনের উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলে তখন জারির পদ্ধতি। ৭১ ধারা, উপরোক্ত ধারা অনুসারে, উপরোক্ত ধারা মানে ৬৯ ধারা যখন সমন জারি করা যায় না, উক্ত ব্যক্তি যখন উক্ত এলাকায় বা তার পরিবারে কেউ বসবাস না করে, তখন সে যে এলাকায় মাঝে মধ্যে আসে প্রকাশ্য স্থানে লটকায় সমন জারি করে, প্রকাশ্য স্থানে লটকায় সমন জারি করে। ৭২ হলো প্রজাতন্ত্রের বা সরকারি কর্মচারীর উপর সমন জারি। ৭২ হলো সরকারি কর্মচারী বা প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। এরকম করে সমন শিরোনাম মুখস্থ করবেন। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। তারপরে হলো ৭৩ হলো ৩১ দিন সীমানার বাইরে সমন জারি। ৩১ দিন এলাকার বাইরে সমন জারি আছে কিরকম, ঢাকা জেলার সমন জারি, চট্টগ্রাম জেলার সমন পাঠাবে। ওই ম্যাজিস্ট্রেট অপর ম্যাজিস্ট্রেটকে সমন জারি করে, সমন ম্যাজিস্ট্রেট উপর জারি করে। এরকম স্থানীয় সীমানার বাইরে বা ৩১ সীমানা এলাকার বাইরে সমন জারি। ৭৪ হলো সমন জারি সম্পর্কিত প্রমাণ বা তার প্রমাণের পদ্ধতি, প্রমাণ। ৭৪ হলো সমন কিভাবে জারি করছেন এই বিষয়ে আদালত যখন জিজ্ঞেস করবে কিভাবে জারি করেছেন, সাক্ষ্য নিলাম, লটকা দিলাম, বিস্তারিত বিষয় এখানে আদালত বিরোধী যখন যে যার কাছে সমন দেওয়া হয়েছিল সে যদি না পায়, সে যদি মিথ্যা কথা বলে, তখন আদালত তাকে প্রমাণ দেখাবে যে এইভাবে সমন জারি হয়েছিল। এখন হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে। গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে ৭৫ ধারা। গ্রেপ্তার হচ্ছে ৭৫ পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা ৭৫ হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। ৭৫ গ্রেপ্তারি পরোয়ানা হলো জামিনের অযোগ্য। ৭৫ হলো গ্রেপ্তারি পরোয়ানা জামিনের অযোগ্য। এই পরোয়ানা দুইভাবে বাতিল হয়, আদালত বাতিল করলে, আবার পরোয়ানা কার্যকারী হলে পারে। ৭৬ হচ্ছে লেগে জামিনযোগ্য পরোয়ানা। ৭৬ হলো জামিনযোগ্য পরোয়ানা, যে পরোয়ানাবিদের কি কি কয়জন জামিনদার, অর্থের পরিমাণ এবং কোন সময় হাজির হবে এই বিষয়ে যদি মুচলেকা সম্পাদন করতে চায় সেই শর্তে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়, এটা জামিনযোগ্য পরোয়ানা। ৭৬ হলো জামিনযোগ্য পরোয়ানা। পরোয়ানা দুই প্রকার, জামিনের অযোগ্য পরোয়ানা, জামিনযোগ্য পরোয়ানা। তারপর হচ্ছে ৭৭ পরোয়ানা যাহার নিকট প্রেরণ করাতে হইবে। পরোয়ানা কার নিকট প্রেরণ করবে? পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার নিকট প্রেরণ করা যায়, বা এক বা একাধিক পুলিশ অফিসার না করে সাধারণ ব্যক্তির কাছেও পরোয়ানা প্রেরণ করা যায়। তাহলে ৭৭ দ্বারা পরোয়ানা যাহার নিকট প্রেরিত হইবে, পরোয়ানা যাহার নিকট প্রেরিত হইবে ৭৭। ৭৮ হলো জমির মালিক, কৃষক, ম্যানেজার, জমির মালিক, কৃষক, ম্যানেজার প্রভৃতি নিকট পরোয়ানা প্রেরণ। জমির মালিক, কৃষক, ম্যানেজার, তাহলে দুটো দ্বারাই পাই আমরা সাধারণ লোকের কাছে পরোয়ানা দেয়। জমির মালিক, কৃষক, ম্যানেজার, এটা হলো জেলা এলাকায় হয়, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এই কাজ করে, পরোয়ানা প্রদান করে। জমির মালিক, কৃষক, ম্যানেজার প্রভৃতি ব্যক্তি পরোয়ানা প্রেরণ করে। ৮৯ দ্বারা পুলিশ অফিসার নিকট প্রেরিত পরোয়ানা। পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা, খেয়াল করেন, পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। ৭৯ দ্বারা পুলিশ অফিসারের নিকট প্রেরিত, নির্দিষ্ট পুলিশ অফিসারের কাছে যায়, পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। তারপরে ৮০ দ্বারা পরোয়ানা সারমর্ম বিজ্ঞপ্তি করেন। পরোয়ানা সারমর্ম বিজ্ঞপ্তি করেন, যাকে গ্রেপ্তার করবেন তাকে পরোয়ানা দেখাবেন, কি কারে কত কি অপরাধ সেটা ওই পরোয়ানায় লেখা থাকে। সে ধারা উল্লেখ থাকলেই, আমাদের আইন জানা থাকলে বলতে পারবে যে অমুক দ্বারা এই অপরাধ আপনার। এটা বিনা পরোয়ানাও আছে, পরোয়ানা মূল্যও আছে। বিনা পরোয়ানাটা পড়ছে মানে পরোয়ানা মূল্যে। পরোয়ানা সারমর্ম বিজ্ঞপ্তি করেন, পরোয়ানা সারমর্ম বিজ্ঞপ্তি করেন। ৮১ দ্বারা গ্রেপ্তারি ব্যক্তিকে, গ্রেপ্তারি করা ব্যক্তি পরোয়ানা মূল্যে যারা গ্রেপ্তার করবেন, পরোয়ানা মূল্যে যাকে গ্রেপ্তার করবেন অবিলম্বে আদালতে হাজির করবেন। পরোয়ানা মূল্যে যাকে গ্রেপ্তার করবেন তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেওয়ার দরকার নাই, অবিলম্বে, অতি দ্রুত, যত দ্রুত সম্ভব, নির্দিষ্ট সময়সীমা নেই, অতি দ্রুত বা অবিলম্বে আদালতে হাজির করবেন, অবিলম্বে আদালতে হাজির করবেন। ৮২ পরোয়ানা যেখানে কার্যকারী করা যাইবে, পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকরী যায়। ৮২ পরোয়ানা বাংলাদেশের সমস্ত, যেভাবে আপনি পড়েন, পরোয়ানা বাংলাদেশের সমগ্র স্থানে কার্যকারী করা যায়। পরোয়ানা যেভাবে কার্যকারী করা যায়, বাংলাদেশের যে কোনো স্থানে পরোয়ানা কার্যকারী করা যায়। আপনার মতো করে রাখবেন, বই ভাষার থেকে কঠিন হলে নিজে সহজ করে নিয়ম পড়বেন। তারপর ৮৩ হচ্ছে ৩১ দিন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ। ৩১ দিন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ। এই গ্রেপ্তারি পরোয়ানা এক জেলার ম্যাজিস্ট্রেট অপর জেলার ম্যাজিস্ট্রেট নিকট পাঠায়, ম্যাজিস্ট্রেট টু ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় পরোয়ানা। এক জেলার ম্যাজিস্ট্রেট অপর জেলার ম্যাজিস্ট্রেট নিকট পরোয়ানা পাঠায়। এখতিয়ারের বাইরে বা স্থানীয় সীমানার বাইরে বা এক জেলার থেকে অন্য জেলায় যখন পরোয়ানা পাঠায়, এই পরোয়ানা এক ম্যাজিস্ট্রেট অপর ম্যাজিস্ট্রেট পাঠায়। এটা হচ্ছে ৮৩ দ্বারা। ৮৪ এই ৮৩ দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা। ৮৪ দ্বারা হচ্ছে এক জেলার পুলিশ অন্য জেলার পুলিশ অন্য জেলায় যখন গ্রেপ্তার করে, এখতিয়ারের বাইরে কার্যকারী করিবার জন্য পুলিশ অফিসার নিকট প্রেরিত পরোয়ানা। এক জেলার পুলিশ অফিসার অন্য জেলায় যে পরোয়ানা কার্যকারী করে, তাহলে ৩১ দিন এলাকার বাইরে পুলিশ অফিসার যখন পরোয়ানা কার্যকারী করে সেই পরোয়ানা।
তাহলে সে এখতিয়ারের বাইরে কার্যকারী করিবার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। এখতিয়ারের বাইরে কার্যকারী করিবার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। 85 85 যাহার বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হয়েছে, যাহার বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হয়েছে তাহাকে গ্রেপ্তার করার পর কি পদ্ধতি অবলম্বন করে? যাহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, যাহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করার পরে কি কার্যক্রম করব? যাহার বিরুদ্ধে গ্রেপ্তার করা দেওয়া পরোয়ানা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করার পরে কি কার্যক্রম করব বিস্তারিত আলোচনা করছিলাম। এই হেডলাইন আপনার মুখস্থ থাকলে অটোমেটিক তখন বোঝা যায় যে এই ধারায় কি বলছে, তখন অটোমেটিক লেখা যাবে। 86 ধারায় বলছে গ্রেপ্তারি ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিবার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন। এত সময় পুলিশ অফিসার করছে, এরপরে ম্যাজিস্ট্রেট, ওই 86 ধারায় ম্যাজিস্ট্রেটের কাজ, সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের কাজ। এইটা আমলের অযোগ্য অপরাধ, কিন্তু যে 76 ধারায় জামিনের ব্যবস্থা নাই। এইখানে বড় বড় ম্যাজিস্ট্রেট কাজ করে, চিফ মেট্রোপলিটন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত, মহানগর দায়রা আদালত, এদের কাজ। তাহলে কি গ্রেপ্তার ব্যক্তিকে 86 ধারায় গ্রেপ্তার ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিবার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন, ওটা আমাদের কাজ না। এখন হলো শোনেন, সমনের হচ্ছে 2 কপিতে হয়, সমন 2 কপিতে হয়। 68 সমন 2 কপিতে হয়। 75 হলো গ্রেপ্তারি পরোয়ানা 1 কপিতে হয়। সমন 2 কপিতে হয়, গ্রেপ্তারি পরোয়ানা 1 কপিতে হয়। এখন পর্ব 87 হুলিয়া 3 কপিতে হয়। হুলিয়া 3 কপিতে হয়। পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা, পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা বা হুলিয়া, পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা বা হুলিয়া। কত দ্বারা? 87 ধারা। 8-10-87 ধারা হচ্ছে লাগে হুলিয়া। এই হুলিয়া হয় 3 কপিতে। হুলিয়া 3 জায়গা থাকে, আদালতে থাকে, থানায় থাকে। যার নামে জারি হয় তার এলাকায় প্রকাশ লটকায় দিয়ে আসে বা পাঠ করে শোনায় দিয়ে আসে। তারপর হচ্ছে হুলিয়ার পরে হচ্ছে কোরকি পরোয়ানা 1 কপিতে হবে, কোরকি পরোয়ানা 1 কপিতে হবে। তার বা জমি যদি তার স্থাবর অস্থাবর সম্পত্তি অন্য জেলায় থাকলে ওই ওই 1 কপিতেই ওই পৃষ্ঠা অঙ্কন করে ওই অন্য জেলার সম্পত্তি স্থাবর অস্থাবর ক্রোক করা যাবে। তাহলে ক্রোকের সম্পত্তি পরোয়ানার কপি একটা হয়, কোরকি পরোয়ানা একটা হয়। এই কোরকের পরোয়ানা ঋণ যদি থাকে বা অস্থাবর সম্পত্তি হয়, সেটা 4 ভাবে করা যায়, স্থাবর সম্পত্তি 4 ভাবে করা যায়। 89 কোরকের সম্পত্তি প্রত্যাবন, কোরকের সম্পত্তি প্রত্যাবন, কোরকের সম্পত্তি ফেরত, কোরকের সম্পত্তি ফেরত দেওয়া বা কোরকের সম্পত্তি প্রত্যাবন, কোরকের সম্পত্তি ফেরত। যেটা আপনার পছন্দ হয় সেটা মুখস্থ করে মনে রাখবেন। কোরকের সম্পত্তি ফেরত যদি উক্ত ব্যক্তি 2 বছরের মধ্যে আদালতে হাজির হয়, আদালতে যে সন্তুষ্ট করতে পারে যে তিনি গ্রেপ্তারি পরোয়ানা পান নাই, তিনি পলাতক ছিলেন না, তিনি হুলিয়া ঘোষণা পান নাই, তাহলে আদালত সন্তুষ্ট হলে তার সম্পত্তি ফেরত দিয়ে দেবেন। এবার 93 হচ্ছে এখতিয়ার সীমানার বাইরে পরোয়ানা জারি, এখতিয়ার সীমানার বাইরে পরোয়ানা জারি, এখতিয়ার সীমানার বাইরে সমন বা পরোয়ানা। 93 ক বলছে, 93 পড়বো না আমরা। 93 ক, 93 খ, 93 গ। 93 ক হচ্ছে বাংলাদেশের বাইরে সমন জারি, ওটাও 2 কপিতে হবে। বাংলাদেশের বাইরে পরোয়ানা জারি, ওটা 1 কপিতে হবে। 93 গ, 93 ক হচ্ছে বিদেশ থেকে যে পরোয়ানা আসবে তা জারি কিভাবে বাংলাদেশে হবে, কিভাবে রিসিভ হয়, তা 85 এবং 86 ধারার বিধান মতে হবে। 94 হলো 7ম অধ্যায়। এখন অধ্যায় হলো 7। এখন অধ্যায় হচ্ছে 7 নম্বর হচ্ছে 94 শুরু করে 105। আজকে আমি সূচি বলতেছি, সূচি খুব ঘন ঘন বলতেছি, কয়েকবার করে বলতেছি। রেকর্ড আছে, রেকর্ড শুনবেন, নিজের মতো করে লিখে নেবেন। আর মূল বই পড়বেন, তাহলে গাইড পড়া লাগবে না। গাইড পরে আমরা পড়বো না, প্রশ্ন দেওয়ার যখন পরীক্ষার সময় আসে। তাহলে এখন পর্ব কি 7ম অধ্যায়। 7ম অধ্যায়ের আলোচনা কি? 7ম অধ্যায় ধারা আসছে 94 থেকে 105 পর্যন্ত। 7ম অধ্যায় 94 থেকে 105। তাহলে 7ম অধ্যায় আলোচনা দলিল ও অস্থাবর সম্পত্তি উপস্থাপন করিবার বা অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার পরোয়ানা সম্পর্কিত কালকে আলোচনা করছিলাম। তাহলে কি 94 আছে দলিল বা অন্যান্য বস্তু দাখিল করিবার জন্য সমন প্রেরণ। দলিল বা অন্যান্য বস্তু বা অস্থাবর সম্পত্তি দাখিল উপস্থাপন করার জন্য সমন প্রেরণ কিরা করে? আদালত করে। অনুসন্ধানের কাজ করার জন্য, তদন্ত করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রয়োজন হলে এই দলিল বা অন্যান্য বস্তু উপস্থাপন করার জন্য সমন দেয়। ব্যক্তি হাজির করার জন্য 68 দিন দেয়। ব্যক্তি হাজির করার জন্য 68 দিন সমন দেয়। কোনো বস্তু বা দ্রব্য হাজির করার জন্য 94 দিন দেয়। খেয়াল রাখবেন, ব্যক্তি হাজির করার জন্য 68 দিন সমন জারি করছিল, আর সমন যদি কোনো বস্তুর জন্য জারি করে তাহলে 94। যদি কোনো বস্তুর জন্য সমন প্রেরণ করে তাহলে 68 হয় না, তাহলে 94 করে।
95 হচ্ছে টেলিফোন বা টেলিগ্রাফ সম্পর্কিত, টেলিফোন চিঠিপত্র বা টেলিগ্রাফ সম্পর্কিত, চিঠিপত্র বা টেলিগ্রাফ সম্পর্কিত, চিঠিপত্র বা টেলিগ্রাফ সম্পর্কিত কার্যক্রম। এই 94 আর 95, এই 94 আর 95 দ্বারা যদি অমান্য করে, সমন দেওয়ার পরে যদি উক্ত ব্যক্তি বা উক্ত প্রতিষ্ঠানগুলো অমান্য করে, তাহলে 96 দ্বারা আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে। তাহলে 96 দ্বারা আদালত কি করে? তল্লাশি পরোয়ানা ইস্যু করে। 94, 95 দ্বারা যদি আদেশ ভায়োলেট করে, সমন অমান্য করে, তখন আদালত তা উদ্ধার করার জন্য, উদ্ধার তো করাই লাগবে যে করে হোক, তখন তল্লাশি পরোয়ানা দেয় আদালত। তখন আদালত কি করে? তল্লাশি পরোয়ানা দেয়। সে 97 হচ্ছে তল্লাশি পরোয়ানা বা নিয়ন্ত্রণ করে। তল্লাশি পরোয়ানা যে বস্তু দ্রব্য বা যে স্থানের জন্য তল্লাশি পরোয়ানা আদালত দেশে, ওই নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট বস্তু ব্যতীত অন্য কোনো স্থান বা বস্তু দ্রব্য তল্লাশি করা যাবে না। তারপরে 98, যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প আছে, আদালত যদি জানতে পারে, তা উদ্ধার করার জন্য যে পত্র ইস্যু করবে তাকে তল্লাশি পরোয়ানা করে। যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প বিক্রয়, প্রদর্শন, গুদামজাতকরণ, তৈরি করার জন্য যে সরঞ্জাম রাখা হয়, আদালত যদি জানতে পারে, তা উদ্ধারের জন্য যে পত্র ইস্যু করবে তাকে তল্লাশি পরোয়ানা বলে। 99 ক, কতিপয় প্রকাশনা, যে সমস্ত প্রকাশনা দণ্ডবিধি আইনের 123, 123 ক, 124 ক, 153 ক, 505, 505 ক, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, স্পিকার বা বিচারপতিদের নামে এমন কোনো কথা প্রকাশ করে, লেখে বা লিফলেট ছাপায় বা পুস্তক প্রকাশ করে, এবং এমন এমন প্রকাশনা সরকার যদি জানতে পারে, আদালত যদি জানতে পারে, তা তল্লাশি করার জন্য যে পত্র ইস্যু করে তাকে এই তল্লাশি পরোয়ানা বলে। এই তল্লাশি কার্যক্রম করবেন সাব ইন্সপেক্টরের উপরে। সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর থেকে তদন্ত অফিসার এই তল্লাশি কার্যক্রম করবেন। 98 তল্লাশি কার্যক্রম করবেন কনস্টেবল থেকে উপরে, কনস্টেবল থেকে উপরে। 100 দ্বারায় যদি কতিপয় কোনো ব্যক্তি কোনো স্থানে আটকা থাকে, যদি কোনো ব্যক্তি কোনো স্থানে আটকা থাকে, আদালত যদি জানতে পারে, তাকে উদ্ধার করার জন্য যে পত্র ইস্যু করে তাকে তল্লাশি পরোয়ানা বলে। 101, 101 খেয়াল রাখেন তল্লাশি সম্পর্কে সাধারণ বিধানসম্মত। 101 হচ্ছে তল্লাশি, 101 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম, তল্লাশি পরোয়ানার একই নিয়ম। গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম, তল্লাশি পরোয়ানার একই নিয়ম। তাহলে একে কি পড়বেন? তল্লাশি পরোয়ানার যে, গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম, তল্লাশি পরোয়ানা একই নিয়ম। যেমন তল্লাশি পরোয়ানা কত সময় বলবৎ থাকবে? 75 দ্বারা যেরকম বলবৎ থাকে, ঠিক এই তল্লাশি পরোয়ানা ওইভাবে বলবৎ হবে। ওইটা হচ্ছে ব্যক্তি আটক করে, এটা হচ্ছে এটা হলো উদ্ধার করা। এটা উদ্ধার করা, যদি উদ্ধার করতে পারে, আদালত বাতিল করে, তাহলে তল্লাশি পরোয়ানার কার্যকারী শেষ হয়ে যায়। 43 দ্বারা দেখবেন গ্রেপ্তার, 43 হচ্ছে কি বলছিল? গ্রেপ্তার করা। ওখানে শুধু গ্রেপ্তার আছে, ওইখানে গ্রেপ্তার পরোয়ানা আগে লাগালে গ্রেপ্তার পরোয়ানা হবে, তল্লাশি পরোয়ানা লাগালে তল্লাশি পরোয়ানা হবে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা আর তল্লাশি পরোয়ানা যেটাই লাগাবেন, ওই 43 সেটাই খাটবে। তাহলে 101 বলছে কি? তল্লাশি গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম, তল্লাশি পরোয়ানার একই নিয়ম। 77 দ্বারা গ্রেপ্তারি তল্লাশি পরোয়ানা, এক বা একাধিক পুলিশ অফিসার দ্রুত যদি ওই ব্যক্তি বস্তু উদ্ধার করার দরকার হয়, তাহলে সাধারণ জনগণের কাছেও তল্লাশি পরোয়ানা আদালত দিতে পারে। তারপরে 89 দ্বারা নির্দিষ্ট পুলিশ অফিসারকে তল্লাশি পরোয়ানা দেয়, নির্দিষ্ট পুলিশ অফিসারকে তল্লাশি পরোয়ানা দেওয়া যাবে। তাহলে 101/89, 101 প্লাস 79, 101 প্লাস 79, 101 প্লাস তল্লাশি পরোয়ানা কি নির্দিষ্ট কোনো পুলিশ অফিসারকে দেওয়া যায়? তখন লিখবেন 101/79। তল্লাশি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম, তল্লাশি পরোয়ানার একই নিয়ম। 82, বাংলাদেশের 82 লেখা রাখবেন। 82 কি বলছে? 83, 41 সীমানার বাইরে, 83, 41 সীমানার বাইরে। 84, পুলিশ অফিসার যেমন গ্রেপ্তারি পরোয়ানা এক জেলা থেকে আরেক জেলা করতে পারে, তল্লাশি পরোয়ানা পুলিশ অফিসার এক জেলা থেকে আরেক জেলা করে কিনা? অবশ্যই করে, সবাই জানেন এই বিষয়। তাহলে 101 বলছে কি? গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম, তল্লাশি পরোয়ানার সেই একই নিয়ম। 102 এখন পর্ব থেকে তল্লাশি পরোয়ানা। তল্লাশি পরোয়ানা মূলে করি আর পরোয়ানা ছাড়া করি। তল্লাশি করার পদ্ধতি পর্ব। তল্লাশি পরোয়ানা নিয়ে করি আর পরোয়ানা ছাড়া করি। খুব খেয়াল করবেন, পরোয়ানা ছাড়া করি আর পরোয়ানা সহ করি। সব সময় তল্লাশি করার সময় 102, 103 বিধান, PRB 280 বিধান অনুসরণ করব। তাহলে তল্লাশি যদি আমার কাছে পরোয়ানা আছে, আদালত দেশে, তখন আমি তল্লাশি পরোয়ানা 102, 103 বিধান করব। পরোয়ানা নাই, এখন আমি তল্লাশি করি নে, পুলিশ তল্লাশি করে না। দেখবেন 165, 166 দ্বারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন তল্লাশি পরোয়ানা নাই, তখন তল্লাশি করে না, তখন 102,
আর 103 ধারার বিধান। গ্রেপ্তারের পরোয়ানা আর গ্রেপ্তার পরোয়ানা ছাড়া যেমন 46 ধারা গ্রেপ্তার করে, ঠিক একই নিয়ম, আলাদা আলাদা করে দেখবেন। গ্রেপ্তারি পরোয়ানা আর গ্রেপ্তার বিনা পরোয়ানায় গ্রেপ্তার 46 করে। আর যখন এই তল্লাশি পরোয়ানা আর পরোয়ানা ছাড়া তল্লাশি করবেন, তখন খেয়াল রাখবেন 102 আর 103 ধারার বিধান মতো করবেন। তাহলে 102 কি বলছে? আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করবেন। আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করবেন। 103 তল্লাশি সাক্ষীদের উপস্থিত তল্লাশি করবেন। 103 সাক্ষীদের উপস্থিত তল্লাশি করবেন। 102 আর 103 একটু আলোচনা করি, কারণ এটা অনেকবার আসে, বারবার আসে, একটু আলোচনাই করি। আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তি নিয়ে তল্লাশি করবেন। আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে। আবদ্ধ স্থানে যেখানে আমরা তল্লাশি করতে যাব, কোনো বস্তু দ্রব্য উদ্ধার করতে যাব, সে যদি কোনো বদ্ধ স্থান, কোনো মানুষের বসবাস, কোনো গৃহ, তাঁবু বা জাহাজ যেখানে মানুষ বসবাস করে বা সংরক্ষিত এলাকা, সেই এলাকার সেই জায়গায় যে ভারপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব আছেন, ভারপ্রাপ্ত ব্যক্তি যিনি দায়িত্বে আছেন, তার কি করবো? অনুমতি নেব, এবং তিনি সমস্ত অনুমতি দেবেন, তল্লাশি করার সুযোগ সুবিধা দেবেন, ওরা তার দায়িত্ব কর্তব্য। আচ্ছা, প্রথমে হচ্ছে 102 এর 1 হচ্ছে অনুমতি চাইছি, অনুমতি দেশে, উনি সমস্ত সুযোগ সুবিধা দেশে, আমরা তল্লাশি কার্যক্রম করলাম। কিন্তু 102 এর 2 বলছে উক্ত ব্যক্তি, 102 এর 2 কি বলছে? উক্ত ব্যক্তি অনুমতি দেয় নাই, গৃহে প্রবেশ করার অনুমতি দেয় নাই, তখন 48 ধারার গৃহের দরজা জানালা ভাঙিয়ে তল্লাশি কার্যক্রম করব। গৃহের দরজা জানালা ভাঙিয়ে তল্লাশি কার্যক্রম করব। এই তল্লাশি কার্যক্রম করার সময় ওই গৃহের মধ্যে যদি কোনো পদ্মানশীল নারী বা সমাজের রীতিনীতি মানে চলে, যে পরপুরুষের সামনে আসে না, তাহলে তাকে নির্বিঘ্নে বাড়া যাওয়ার সুযোগ দেবেন। 48 যে নিয়ম, এই 102 এর 2 তাই বলছে, একই নিয়ম পালন করবেন। এবং 3 এই তল্লাশি কার্যক্রম করার সময় ওখানে যদি কোনো উপস্থিত ব্যক্তিকে আপনার আমার সন্দেহ মনে হয়, বা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা অফিসারের সন্দেহ মনে হয়, তাহলে তাকে গ্রেপ্তার ছাড়াই তার দেহ তল্লাশি করবেন। গ্রেপ্তার ছাড়াই তার দেহ তল্লাশি করবেন। খেয়াল রাখবেন, এই 103 এর কথা, 102 এর 3 এর কথা, 102 এর 3 উপধারার কথা, 103 এর 4 যা বলবো আবার খেয়াল রাখবেন। তাহলে হচ্ছে 103 এর সাক্ষীদের উপস্থিত তল্লাশি। 103 এর সাক্ষীদের উপস্থিত তল্লাশি কিরকম? যখন যে স্থানে তল্লাশি করাবার যাবেন, ওই স্থানে তো 2 বা ততোধিক ব্যক্তি, যে স্থানে আমরা তল্লাশি করতে যাব ওই স্থানে 2 বা ততোধিক ব্যক্তির সাক্ষীকে ডাকবো। এই সাক্ষীগুলো গণ্যমান্য হবে, এই সাক্ষীগুলো গণ্যমান্য ব্যক্তি হবে। ওরা যেন অপরাধী না হয়, ওরা যেন নেশাখোর না হয়, ওরা যেন সমাজে খারাপ চরিত্রে না হয়। এই আইনি কিন্তু তাই বলছে, স্থানীয় লোক এবং 2 জন গণ্যমান্য ব্যক্তি হবে। গণ্যমান্য ব্যক্তি গরিব দরিদ্র হতে পারে, যে নেশা করে না, যে কোনো অপরাধের সাথে জড়িত নাই, যে কোনো দণ্ডিত না, সেই লোকই গণ্যমান্য ব্যক্তি। কিন্তু গণ্যমান্য যদি ভালো টাকা পয়সা লাগা যদি অপরাধী হয়, ও সমাজে গণ্যমান্য না, এটাও খেয়াল রাখেন। তাহলে 1 কি বলছে? 103 এর 1 বলছে, যে স্থানে আমরা তল্লাশি করবো সেই স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তি, যে স্থানে তল্লাশি করবো ওই স্থানে 2 জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সাক্ষী, রিভিশন দিতে তো মেলা সময় চলে গেলো, আধা ঘন্টা, সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম করব। এবং 103 এর 2, 103 এর 2 সাক্ষীর উপস্থিত তল্লাশি কার্যক্রম করব। যে সমস্ত মালামাল পাবো তার একটা তালিকা তৈরি করব, তালিকার গায়ে লেবেল, ওই বস্তু বা দ্রব্যের গায়ে লেবেল লাগাবো, সাক্ষীদের সাক্ষ্য নেব। 103 এর 3, 103 এর 3, 103 এর 3 কি বলছে? দখলদার বা মালিক বা ভারপ্রাপ্ত যে ব্যক্তি ছিল, তাকে সঙ্গে নিয়ে তল্লাশি কার্যক্রম করতে হবে, তাকে সঙ্গে নিয়ে তল্লাশি কার্যক্রম করতে হবে, এবং তারকে 1 কপি দিতে হবে। এই অপরাধের যে সংবাদ দিছিল যারা এর বিরোধিতা আছে, ওই সমস্ত লোকজন ওই তল্লাশি কার্যক্রমের সময় না থাকে। তল্লাশি কার্যক্রমের সময় কাকে রাখা যাবে না? যারা সংবাদ দিয়েছে, যারা ওই স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি না, বা ওই অপরাধের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদেরকে অবশ্যই রাখা যাবে না। রাখা যাবে কার? সাক্ষী, গণ্যমান্য সাক্ষী, মালিক, দখলদার, এদেরকে রাখা যাবে। তারপরে 4 কি বলছে? 103 এর 4, 103 এর 4 কি বলছে? 103 এর 4 বলছে হচ্ছে গিয়ে 102 এর 3 যে ব্যক্তির দেহ তল্লাশি করছিলাম, দেহ তল্লাশি করার সময় তার পরিধির ভিতর বা তার কাছ থেকে যদি কোনো দ্রব্য পাওয়া যায়, তার একটা তালিকা তৈরি করতে হবে, তালিকার 1 কপি তাকে দিতে হবে। আর যদি কোনো কিছু পাওয়া না যায়, তাহলে শূন্য প্রতিবেদন দাখিল করতে হবে। এবার হচ্ছে 104, যে সমস্ত দলিল
দাখিল করার জন্য আদালত বা পুলিশ অফিসার যে সমস্ত দলিল দাখিল করার জন্য আদালত নির্দেশ দিছিল, ওই সমস্ত দলিল আদালতে উপস্থাপন করার পর আদালতে যদি আটক করতে পারেন যে পরবর্তী আমাদের এই দলিল লাগবে, এর অনুসন্ধান বা অন্যান্য কার্যক্রম পরীক্ষা নিরীক্ষার দরকার আছে ওই বস্তু বা দ্রব্য, তখন আদালত ওই দলিল রেখে দিতে পারে। এরা আদালতের ক্ষমতা 104, 105। তল্লাশি কার্যক্রম যে করতেছিলাম, পরোয়ানা যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, কোন ধরনের ম্যাজিস্ট্রেট, নির্বাহী বা জুডিশিয়াল, যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি কার্যক্রম করার সময় নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কোনো একজন উপস্থিত থাকলে তল্লাশি পরোয়ানার আর দরকার হবে না, তল্লাশি পরোয়ানার আর দরকার হয় না। এখন আজকে হলো নতুন আলোচনা, চতুর্থ ভাগ, অপরাধ প্রতিরোধ। অপরাধ প্রতিরোধ অষ্টম অধ্যায়। অপরাধ প্রতিরোধ অষ্টম অধ্যায়। অপরাধ প্রতিরোধ অষ্টম অধ্যায়। অপরাধ প্রতিরোধ অষ্টম অধ্যায়। এ আলোচনা হচ্ছে 106 থেকে 126। 106 থেকে 126 আমি সূচি আলোচনা করলাম। এখন এই 106 থেকে দেখি কতদূর আলোচনা করব, বেশি গভীরে যাব না। 106 থেকে আগে আপনাদের আলোচনার মূল বিষয় হচ্ছে শান্তিরক্ষা বা সদাচরণ মুসলিম এলাকা সম্পর্কিত। এটা আপনার সহজে বুঝে দেয়। আমাদের পুলিশের দেখবেন 149 থেকে 153 পর্যন্ত, 149 থেকে 153 পর্যন্ত পুলিশ প্রতিরোধমূলক কাজ করে। পুলিশ প্রতিরোধ, অপরাধ ঘটার আগেই প্রতিরোধমূলক কাজ করে। আর এইখানে যে আমরা 106 থেকে 110 পর্যন্ত পড়ব, এটা ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক কাজ। এখানে কিন্তু অপরাধ সংগঠন হয় নাই, এখানে অপরাধ সংগঠন হয় নাই, এই বিষয় বলছে। খুব খেয়াল করবেন, এখানে হচ্ছে অপরাধ সংগঠন হয় নাই। আমরা যেমন ছুটিতে যাই বা ডিউটিতে যা গড় হাজির হই বা অতিবাস করি, ছুটিতে অতিবাস করি আর ডিউটিতে গড় হাজির হই। গড় হাজির বা অতিবাস হলে আমাদের অফিসাররা কি করে, আমাদের স্যারেরা কি করে, আমাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেয় যে রিজাল্ট তুমি নির্দিষ্ট সময় ছুটিতে হাজির হলে না কেন, এই 7 কার্য দিবস 3 কার্য দিবসের কারণ দর্শাও। আর আমার কয় তুমি লিখিত দিয়ে হাজির হও। আর যদি ডিউটিতে গড় হাজির হই তখন কি করে, 2-5টা কথা খারাপ কয়, এরপরে আমাকে কৈফত লিখিত হয়। লিখিত হওয়ার পরে কি করে, স্যারেরা আমাদের কৈফত জারি করে, কেন আপনি গড় হাজির হলেন, এর সন্তোষজনক কারণ দেন, এর সন্তোষজনক ব্যাখ্যা দেন। তাহলে সহজ না? এইগুলো এই জাতীয় কথাই আমাদের যে কর্ম, আমরা যে চাকরি করি, আমরা সবাই পুলিশ, সবাই জানেন যখন আমরা ডিউটি করে অ্যাবসেন্ট হই বা গড় হাজির হই বা অতিবাস করি, তখন কিন্তু আমাদের কাছে কৈফত তলব করে, কেন আপনি করলেন। তখন আমরা কৈফতের উত্তর দেই, সন্তোষজনক যদি না হয় তারপর আবারও মামলা রুজু হয়, তখন আমরা নিঃশর্তে ক্ষমা চাই বা পরবর্তী এই কাজ করবো না, এই চুক্তিতে আবদ্ধ হই। পরবর্তী এই কাজ হলে স্যার আপনি যে ব্যবস্থা নেবেন, এরকম সুন্দর করে বলি না? এই কথাগুলোই, এই ভাষাগুলো আমি বলবো, খেয়াল রাখবেন, বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, স্বাভাবিক। তাহলে কি এই যে কাজটা ম্যাজিস্ট্রেট করবে, এখন এই ম্যাজিস্ট্রেট করবে, এগুলো করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে 106 থেকে 110 পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোনো কাজ না, এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোথায় পড়ছিলাম, 110 ধারায় পড়ছিলাম। তাই বলছিলাম চারি সংজ্ঞাগুলো খুব করে পড়বেন, ভালো করে বুঝবেন, না বুঝলে বলবেন, আবার ব্যাখ্যা করে আলোচনা করব। তাহলে এখন আমরা যার আলোচনা করবো, এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ। এখানে 106 থেকে 110 পর্যন্ত আলোচনার 2 ভাগে বিভক্ত, একটা শান্তি রক্ষার মুসলেখা, একটা সদাচরণের মুসলেখা। তাহলে 106 আর 107 হলো শান্তি রক্ষার মুসলেখা, 108, 9, 10 সদাচরণের মুসলেখা। তাহলে শান্তি রক্ষার মুসলেখা আর সদাচরণের মুসলেখা, এটা হচ্ছে প্রতিরোধমূলক কাজ। এই কাজটার ভিতর কারা পড়ে, বাংলাদেশের সমস্ত জনগণই পড়ে। এই কাজের ভিতর কারা পড়ে, বাংলাদেশের সমস্ত জনগণই পড়ে। আমি বললে আপনারা বুঝতে পারবেন। আমরা যে চলাফেরার পথে আমরা যে ধরনের অপরাধী করি, আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত নাগরিক, তাতে পুলিশ আনসার বিডিআর নাই, পাবলিক নাই, সবার জন্য এক এই আইনটা। আমি কাউকে যদি হুমকি দুমকি দেই, আগে তারা ছাড়া বুঝে নেই। আমি যদি কারো হুমকি দুমকি দেই, হজরত তোমার দেখে নেবো, খবর আছে, এই তোর তুই বাড়া দেশ, তোর আজকে ঘরে পুরা দেবো, মাঝে মাঝে কই। হজরতরা 1 ভাই, আমরা 5 ভাই। হজরত বয়স পাওয়া স্বাভাবিক, আমি অর্থনৈতিক দিক থেকে গিয়ে, ক্ষমতার দিক থেকে হজরত ভয় পায়, অথবা ভয় পায় স্বাভাবিক। তখন হজরত কি করে, যে এরকম কিছু বলতেছে, জিডি করতে গিয়ে জিডি করব না, জিডি থানায় যেটা কোর্টে যে একটা 7 দ্বারা করে আসি, অথবা থানায় জিডিও করে, করার পরে এটা নন এফেয়ার হয়, কোথায় যায়, আদালতে চলে যায়। তখন দেখবেন এদেরকে ডাকে, আপনারা আসেন, আপনি হজরতের আর হুমকি দুমকি রেজাল্ট দেবেন না, এই শর্ত আপনি মানিয়ে নেন।
তখন আমি বলি কি, মিথ্যে কথা বলি, আমি হযরতের হুমকি দুমকি দেয় নাই, আমি এ কাজ করি নাই। আদালত তখন পরবর্তী ডেট দেয় যে ঠিক আছে পরবর্তী ডেটে আবার আসেন। হযরত যা কি বলছে, স্যার এদিন আরো বেশি, ওরা দুই ভাই আক্রমণ করছে আমার বার। একদিন রিজাউল একাই করতো, এখন রিজাউল সাথে হইলে কিনা করে, লোকপানু করে, এই দুইজন আক্রমণ করে। তাহলে কি, আদালত আবার ডেট দেয়, আবার আদালত পরবর্তী কার্য দিবস দেয় যে এই দিন আবার আসবেন। এরপর আবার গেলাম, এখন আমি চিন্তা করলাম যে হযরতের মারলাম না, ছুড়লাম না, ধরলাম না, মুখ দুটো কি কইছি, হযরত আমার নামে অভিযোগ দায়ের করলো। 3 তারিখ গেলাম, আবারও যাওয়া লাগবে। এইবার অ্যাডভোকেট কয়, অ্যাডভোকেটও তো টাকা খাইছে, তার অ্যাডভোকেট পেশাদার, হ্যাঁ, আইন পেশা করে। তখন ও বলে যে তাহলে কি করা যায়, ঠিক আছে তোমরা মানি নাও যে হযরতের হুমকি দুমকি আর দিবা না, এইরকম একটা মুসলেখা দাও, তাহলে তোমার এই মামলা আজকেই শেষ, বা পরবর্তী 1 বছর আদালত যা বলে তা মানিয়ে নেবা। হযরতও মানিয়ে নেবে। তখন আমরা কি করলে, তখন আমি আমার ভাই লোকপান এই দুইজন মিলে গেলাম, ঠিক আছে যা, হযরতের জন্য আসছে এত মান অপমান, 2 দিন নিলে আমরা কোর্টে আসলাম 2-3 তারিখ, আজকে মানি না, আমরা হযরতের আর কোনোদিন কিছু বলবো না। এই চুক্তিতে আবদ্ধ হলাম। এই যে হযরতের শান্তি রক্ষা হয়ে গেল, আমরাও মাপ হয়ে গেলাম। এইরকম আলোচনা বইয়ের ভাষায় করলে হয়তো একটু জটিল কটিল হবে না, সহজ করে করলাম না দোস্ত। তো এটা হচ্ছে পুলিশের চাকরি করি আমরা, পুলিশের যদি ডিউটিতে অ্যাবসেন্ট হয় ঘটনা কিন্তু সবাই চাকরি এনে কম কারণে নেই। আর যদি পুলিশের প্রতিরোধমূলক কাজ 149 থেকে 153 এই দণ্ড, এই ফৌজদারি ক্ষেত্রে আমরা পাবো, সেখানে কিন্তু অপরাধ সংগঠন হয় না, তার আগেই পুলিশ কার্যক্রম নেয়। ঠিক এই 107 থেকে 106 থেকে শুরু করে 110 পর্যন্ত এখানে কোনো অপরাধ সংগঠন হয় নাই, বা কোনো প্রতিরোধমূলক কাজ, অপরাধ সংগঠন হওয়ার আগেই কাজ। যাক, এখন আবার নতুন করে বলি 106, দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেখা। দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেখাটা কেমন, এই যে 8ম অধ্যায় 143, মানে বেআইনি সমাবেশ ব্যতীত যদি কোনো ব্যক্তি আঘাত করে, শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকে, অথবা অপরাধের সহায়তা করে, বা অপরাধ করার প্রবণতা থাকে, ভীতি প্রদর্শন করে, এই রকম অপরাধের কারণে কোনো ব্যক্তি যদি দণ্ডিত হয়, কোনো ব্যক্তি যদি আদালতে দণ্ড লাভ করে বা শাস্তি ভোগ করে, শাস্তি হয় আদালত, তখন আদালত কি করে, ওই ব্যক্তির শাস্তি দেওয়ার সাথে সাথে ওকে বলে তোকে এই শাস্তি তো ভোগ করাই লাগবে, তোমার এই শাস্তি দিলেই হোক। সেই শাস্তি দেওয়ার পরে বলে পরবর্তী 3 বছরের জন্য তুমি আমাদের নিকট মুসলেখা সম্পাদন করবা। এই মুসলেখাটা কি, পরবর্তী তুমি আর এই কার্যক্রম করবা না। এটা হলো দণ্ডিত হওয়ার পরে। এই দণ্ড যখন হয়ে যায়, এই 106 নিয়ে বেশি মাথা কামানোর দরকার নাই। 106 বলছে যদি কোনো ব্যক্তির দণ্ড হয়ে গেছে, তার নির্দিষ্ট একটা মেয়াদে ছোটখাটো দণ্ড হয়েছে, এরপরে দণ্ড যে আপনি ভোগ করবেন, ভোগ করার পরেও 3 বছর, খেয়াল রাখবেন এমসিকিউ আছে, 3 বছর সময় আপনি আর কোনো অপরাধ করবেন না, আপনি আর কোনো অপরাধ করবেন না। আপনি এই 3 বছরের মধ্যে স্বাভাবিক জীবনযাপন করবেন, কারাভোক্ত করবেনই, ওই কাজও করবেন। এই কাজটা কারা করে, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ডপ্রাপ্ত হয়। এ লোক ফোন করতেছে কে বারবার, কাটিয়ে দিচ্ছি না বারবার, কথার ভিতরে ডিস্টার্ব। দণ্ডবিধি তালিকা 106 হচ্ছে, বলছে কি দণ্ড হয়েছিল, 106 বলছে দণ্ড হয়েছিল, দণ্ড হওয়ার পরে 106 দণ্ড হয়েছে, একটা লোকের যে 4-5 বার ফোনটা কাটিয়ে দেয়, সে লোক ফোনটা দেওয়ার কেমন হওয়া যায় না, বিরক্ত করে জিনিস। ও ব্যস্ততা নাই, তোমার তোমার সেই উবাইদুল ফোন দিচ্ছে, তুমি রাখো, অসুবিধা। পড়ায় ফেরত রেকর্ডিং হচ্ছে। তাহলে 106 আছে দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেখা। এখানে দণ্ড ভোগ করার, দণ্ড হওয়ার পরে আদালত কি করে, যে এই দণ্ড দিলেই ওই লোক ভালো থাকবে না, সমাজে ঝামেলা করে বেড়াবেন, গুতানি বেড়াবেন, এর ওর ক্ষতি করতে পারে। তো আরো 3 বছর ওর জন্য কি করছে, মুসলেখা সম্পাদন করতে হবে, যে জামিনদার সহ বা জামিনদার বিরুদ্ধে মুসলেখা সম্পাদন করে দাও, পরবর্তী 3 বছরে তুমি আর কোনো অপরাধ করবে না। কিন্তু বলছে কি 106-2 বলছে হচ্ছে কি, এই লোক যদি আপিল করে বসে, এই লোক যদি আপিল করে বসে, দণ্ড যদি বাতিল হয়ে যায়, এই লোক যদি আপিল করে বসে, দণ্ড যদি বাতিল হয়ে যায়, তাহলে তার ওই মুসলেখাও বাতিল হয়ে যাবে। 3 বছরের জন্য যে মুসলেখা দিয়েছে, সংক্ষেপে বুঝিন। এবং অন্যান্য ক্ষেত্রে 107, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখাটা কেমন, যখন জেলা ম্যাজিস্ট্রেট বা কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মর্মে সংবাদ পান বা জানতে পারেন, বা কেউ জানায় বা কেউ বলে দিয়ে যায়, কোনো ব্যক্তি কোনো শান্তি ভঙ্গ করে, হুমকি দুমকি দেয়,
বা কোনো অন্যায় অপরাধ করার ষড়যন্ত্র করতেছে, এই সংবাদ যখন এই ম্যাজিস্ট্রেটের কাছে আসে, তখন ম্যাজিস্ট্রেট আমার আমি আমি হয়তো অপরাধ করতেছি, সমাজে অপরাধ করবো বা করার চিন্তা ভাবনা করতেছি বা পরিকল্পনা আছে, আমার এইটা যখন আদালত জানতে পারে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট জানতে পারে, তখন ওরা আমাকে কি করে, তলব করে। তলব সামনে 112 থেকে বলবেন। তখন ওরা আমাকে তলব করে, ডাকে বলবে যে আপনি সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছেন কেন, আপনি এর হুমকি দুমকি দিচ্ছেন কেন, তাহলে আপনি এক বছরের সময় দিলাম, এই এক বছরের ভিতরে এরকম অন্যায় করবেন না, আপনি একটা জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করেন। তাহলে 106 হচ্ছে 3 বছর, জামিনদার সহ বা জামিনদার ব্যতীত 107 হচ্ছে 1 বছর। এইটা খেয়াল রাখবেন, এটা এমসিকিউ। তাহলে আমি কি করছি, আমি কিন্তু এখনো অপরাধ করি নাই, আমার নামে সংবাদ লটাচ্ছে বা আমি করতে পারি বা করার সম্ভাবনা আছে, এই সমস্ত কারণেই শান্তি ভঙ্গের সম্ভাবনা আছে। এই কারণে আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমি যে আমরা যে বাংলাদেশে বাস করি, আপনি যেখানেই করি, তাহলে সবই ওদের আওতার ভিতর না। এই লোকটাকে ডাকে আদালত জিজ্ঞেস করবে যে আপনি এই কাজ এহেন কাজটা করতেছেন কিনা, যদি করেন বা না করেন, আপনি যেন ভবিষ্যতে 1 বছরের জন্য এইরকম কার্যক্রম আমরা না শুনি, অথবা আপনি করবেন বা করছেন জানি না, আপনি এখানে মুচলেকা সম্পাদন করেন, রেজাউল আপনার দ্বারা যেন পরবর্তী এই কার্যক্রম না হয়। আমি মুচলেকা সম্পাদন করব, আমার দ্বারা কারোর ভয় ভীতি হুমকি বা শান্তি ভঙ্গের এমন কোনো কার্যক্রম আমি করব না বলেই আদালতে মুচলেকা দিয়ে আসলাম 1 বছরের জন্য, জামিনদার সহ বা জামিনদার ব্যতীত। তাহলে 106 আর 7 আছে শান্তি ভঙ্গের মুচলেকা। এখন পড়বে 108 রাষ্ট্রদ্রোহ। কঠিন করে নেবেন না, সহজ। রাষ্ট্রদ্রোহটা কেমন? রাষ্ট্রদ্রোহ হচ্ছে রাষ্ট্র সৃষ্টির নিন্দা। আমাদের দণ্ডবিধি আইনে 106 থেকে 121 থেকে 130 রাষ্ট্রদ্রোহ অপরাধ সংক্রান্ত বলছে। ওখানে ওখানে কি বলছে, 123-এর ক, 124-এর ক, রাষ্ট্র সৃষ্টির নিন্দা, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, রাষ্ট্রকে বিশ্বে মান্য না করা, এ কথা কথা বর্ণ কল্পমূর্তি দ্বারা বিকৃতি সৃষ্টি করা, এই ব্যক্তি বা করার সম্ভাবনা আছে। এরপরে কি বলছে, যাহা প্রকাশ করলে 153 দ্বারা, যেমন কিছু প্রকাশ করলাম শিরোনি সময়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, যেমন আমাদের বিভিন্ন সম্প্রদায় আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, বিভিন্ন নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, 153 দ্বারা দণ্ডবিধি আইনের এরকম কোন কার্যক্রম করে বেড়াই বা করার সম্ভাবনা আছে, উস্কানি দেয়। তারপরে কি বলছে, বিচারপতি বিচারপতি বিচার সম্পর্কিত কোনো কার্যক্রম, যে দেশের বিচার ভালো না, হ্যান ত্যান, এদেশের বিচারে কোন অপরাধ করলে কোনো বিচার হয় না, এইরকম প্রোপাগান্ডা চালানো। তাহলে অপরাধ হচ্ছে 3টে, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ 3টে হচ্ছে কিরকম, রাষ্ট্রদ্রোহ 153, 154 রাষ্ট্র সৃষ্টি নিন্দা, রাষ্ট্রকে অস্বীকৃতি করা, রাষ্ট্রকে মান্য না করা, জাতীয় পতাকা সঙ্গীতকে অবমাননা করা, এই রকম কার্যক্রম করার সম্ভাবনা আছে। তারপরে 108-এর গতে কি বলছে, 108-এর গতে বলছে শ্রেণী সময়ের মধ্যে, 153-এর গ শ্রেণীর সময়ের মধ্যে বৈষম্য করা, যেমন হিন্দু মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা সম্প্রদায়, এদের মধ্যে যদি উগ্রতা সৃষ্টি করা হয় বা বিভেদ সৃষ্টি করা হয়, এরকম কাজ। আর বিচার বিভাগ সম্পর্কিত তিনি বলছে, বিচার বিভাগ সম্পর্কিত খারাপ মন্তব্য পোষণ করি, এইটা যদি আদালত জানতে পারে, আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট জানতে পারে, এই ম্যাজিস্ট্রেট গুলো কি করবে, আমাকে তলব করবে যে রিজাল আপনি এহেন কার্যক্রম করেন, আসেন, আপনাকে 1 বছর সময় দেবে। 1 বছরের ভিতরে যদি আবার আপনার শুনি আপনার নামে এরকম ক্লেম আসছে, তাহলে আপনার খবর আছে, আপনার বিরুদ্ধে যথারীতি মামলা রুজু হবে। তাহলে কি আমি অপরাধ করতেও পারি বা করার সম্ভাবনা আছে। এই সময় যে আমাকে মুচলেকা দেখে সদ আচরণ, আপনি সদ আচরণ হন, আপনি ভালো আচরণ করবেন, আপনার এই আচরণ কিন্তু সমাজের জন্য মোটেও ভালো না। আমার যে কথাটা বললো, তখন আমি আদালতে বলতেছি কি, আমি এসব কাজ করি না, হরজত মিথ্যা বলছে, ওই অসিদ্ধা মিথ্যে কথা বলছে, আমি তো এসব কাজ করি না। তো ঠিক আছে, আপনি করেন না বিশ্বাস করি, কিন্তু আপনার নামে তো অভিযোগ আসছে, তখন আপনি এটা মুচলেকা সম্পাদন করেন, পরবর্তী 1 বছরের জন্য আপনার কাছে যেন এই ধরনের কথা না শুনি। তাহলে সুন্দর না জিনিসগুলো, কঠিন না, আর রিডিং করলে আরো সুন্দর লাগবে না, আরো পরে যেন আবার বলবেন আরো ভালো লাগবে না, গল্পের মতো জিনিসগুলা। তাহলে আদালত এখন আমার কি করলো, আবার 1 বছর সময় দিয়ে জামিনদার সহ জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করলো। 8ও মুচলেকা নেছে 1 বছর, 9ও 7ও 1 বছর নেছে, 8ও 1 বছর নেছে, কিন্তু 6 নেছে 3 বছরের জন্য। খুব খেয়াল। এইবার হচ্ছে 9। 9 কি বলছে, ভবঘুরে সন্দেহজনক ব্যক্তি সদাচরণ মুচলেকা। ভবঘুরের সন্দেহজনক ব্যক্তি কিন্তু আমরা বিনা পরান একবার গ্রেপ্তার করছিলাম না, এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুঞ্ছানো দ্বারা করছিল, এটা বড় অফিসার করছিল, তাই না? এইখানে ওই কথাগুলোই বলা,
কিন্তু এটা হচ্ছে 109 ভবঘুরে সন্দেহজনক ব্যক্তি। আমি যে এলাকায় বাস করি এই এলাকা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আছে না? বাংলাদেশের যে কোনো জায়গা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আছে না? কিন্তু এইখানে যাই বাস করি, আমি যে বাংলায় বাস করি, আমার কোনো খাবারের উৎস নাই, আয়ের উৎস নাই, আমি এমন কোনো কার্যক্রম করি যে অপরাধ করার সম্ভাবনা আছে বা উস্কানি দেই, এইরকম কার্যক্রম তা ভবঘুরে সন্দেহজনক আমার করে অপরাধ করার সম্ভাবনা থাকে, তখন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কি করে, আমার নামে যে অসিত বা যে হজরত একজন লোকপান আর কার্তিক, এরা আমার নামে করে অভিযোগ করতেই পারে যে কোনো ব্যক্তি যদি দল এরকম কাজগুলো করে, এরা আয়ের উৎস না, কি খায় কি পরে, ভালো শার্ট প্যান্ট পরে ঘোরে, আবার কোনো অপরাধ করার সম্ভাবনা, এই বিষয়ে যখন আদালত জানতে পারে, আদালতে বলছে কিনা, কেউ না কেউ বলছে, আদালত বিষয়টা জানতে পারছে, ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ওই জেলা ম্যাজিস্ট্রেট কি করবে, তখন আমাকে আবার জিজ্ঞাসা করবে যে আপনি এই কার্যক্রম করেন, এই কার্যক্রম থেকে সরে থাকেন। 1 বছর সময় দিয়ে জামিনদার সভা জামিনদার ব্যতীত মুসলেখা সম্পাদন করবে। এই মুসলেখাটা কিভাবে নেবে? 1 বছর সময়ের মধ্যে যেন আমি আবার ওই ভবঘুরে আমার যেন কর্মসংস্থান, আমি ভ্যান চালাই, রিক্সা চালাই বা চাকরি করি, তখন ওই সমাজে বলতে হবে আমি এটা করে খাই। ওরা যা বলছে ওটা মিথ্যা, আমি আর ওই কাজ ভবঘুরে আর টোটো টোটো কোম্পানির কাজ করি না। তাহলে 109 আছে ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তি 1 বছর, তাহলে 3 বছর পাইছি 6, 106-তে পাইছি 3 বছর, 107-এ 1 বছর, 108-এ 1 বছর, 109-এ 1 বছর, এখন পর্ব 110। 110 দামি দ্বারা এটা হচ্ছে 110 হচ্ছে 3 বছর জামিনদার সহ, এখানে উইদাউট জামিনদার বলা যাবে না, জামিনদার সহই, আমি ভিতরের আগে আলোচনা আগেই করলাম। 110 হচ্ছে কি জামিনদার, 110 হচ্ছে জামিনদার সহ, জামিনদার ব্যতীত হবে না। এই অপরাধটা একটু বড় সাহেবের খেয়াল করেন। 100 অভ্যাসগতভাবে অপরাধী, এখানে 6টা অপরাধের কথা বলছে। অভ্যাসগতভাবে অপরাধীর সদাশ্রয়ের মুসলেখা, এই ব্যক্তি কয় ধরনের অপরাধ করে? 6 ধরনের অপরাধ করে। 110 হচ্ছে 6 ধরনের অপরাধ। অভ্যাসগত অপরাধের সদাশ্রয়ের মুসলেখা, অভ্যাসগত অপরাধের সদাশ্রয়ের মুসলেখা, যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন ক্ষমতা, তার স্থানীয় ক্ষমতা, এই 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 যে মুসলেখা সম্পাদন আমরা করতেছি, আগে সমনার পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু এক জেলা থেকে আরেক জেলা করতে পারে, কিন্তু এই মুসলেখা সম্পাদন তার এখতিয়ার বিদ্যমান ম্যাজিস্ট্রেট ছাড়া কিন্তু অন্য ম্যাজিস্ট্রেট পারে না। যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছোট নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে না, ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট যেগুলো ছোট পদের, ওনরা কিন্তু যারা যে থানা পর্যায়ে একটা জেলার টিওনো কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন কোন থানার নাম ঢাকা ঢাকা ড্যামরা থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু পল্টন থানার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ করতে পারে না। ওইটা করবে কিনা? জেলা ম্যাজিস্ট্রেট করবে, জেলা ম্যাজিস্ট্রেট তার জেলার ভিতরে করবে, জেলা ম্যাজিস্ট্রেট তার জেলার মধ্যেই করবে, অন্য জেলা করার এখতিয়ার নাই। সমন আর গ্রেপ্তারি পরোয়ানা এক জেলার ম্যাজিস্ট্রেট অন্য জেলা পাঠায় কাজটা করতে পারে, এই শান্তি রক্ষার মুসলেখা তা করার সুযোগ নাই। তাহলে 110-এ কি হচ্ছে? অভ্যাসগত অপরাধের সদাশ্রয়ের মুসলেখা। এই মুসলেখা কিভাবে হবে? 6টা অপরাধ। অপরাধগুলো কি? অভ্যাসগতভাবে দস্যু, গৃহভঙ্গকারী, চোরাইমাল গ্রহণকারী। খতে অভ্যাসগতভাবে চোরাইমাল গ্রহণ করা। তারপরে গ অভ্যাসগতভাবে চোরাইমাল রক্ষা করিবার, অভ্যাসগত চোরদের রক্ষা করা বা আশ্রয় দেওয়া। গ অভ্যাসগতভাবে মানুষ অপহরণ, ফুসলায় নিয়ে যাওয়া, বলপূর্বক সম্পত্তি আদায় করা, যা দণ্ডবিধি আইনের 189-এর খ, 89-এর গ, 89-এর 489-এর ঘ অপরাধ। এবারে অভ্যাসগতভাবে শান্তিভঙ্গ সম্পর্কিত চ, দুর্দান্ত বা বিপজ্জনক প্রকৃতির অপরাধ। এই অপরাধ যদি কেউ করার সম্ভাবনা আছে বা করতে পারে, এরকম সংবাদ যখন আদালত বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট জানতে পারে, তাহলে তাকে কারণ দর্শানোর জন্য 3 বছরের জন্য যেন এরকম কার্যক্রম সে না করে, জামিনদার সহ, এখানে কিন্তু জামিনদার ব্যতীত নাই, এমসিকিউ দোস্ত খেয়াল রেও, জামিনদার সহ যে মুসলেখা সম্পাদন করে তাকেই শান্তি রক্ষা, তাকে সদাশ্রয়ের মুসলেখা বলে। তাহলে আমি সহজ করে বলি, অত টানি টানি না বলে, তাহলে মুসলেখা 106 থেকে 110, 106 আর 107, 106 আর 107 আছে শান্তিভঙ্গের মুসলেখা, 106 আর 107 আছে শান্তিভঙ্গের মুসলেখা, 108, 109, 110 সদাশ্রয়ের মুসলেখা। এই মুসলেখা কারা নেবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট নেবে। এখানে অপরাধ সংগঠন হয় না, অপরাধ সংগঠন হইতে পারে, সম্ভাবনা আছে, খবর আছে, এই জাতীয় বিষয়ের উপরে
এই মুচলেকা সম্পাদন করে। তাহলে 106 হচ্ছে কি বলছে, দণ্ডিত হওয়ার পরে দণ্ড আদালত দিয়ে ফেলাইছে, দেওয়ার পরে আদালত খেয়াল করছে এই লোক যেন তেন লোক না, এই দণ্ড শেষ হওয়ার পরে আবার সে এই কাজই করবে। নেট সমস্যা। তাহলে 106 কিন্তু ব্যক্তির দণ্ড হয়ে গেছিল। 106 বলছে ওই ব্যক্তির দণ্ড হয়েছিল, হওয়ার পরে আদালত কি করছে, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করছে, ওনারে বলছে এই দণ্ড ভোগ করবেন, করার পরে আরো 3 বছরের জন্য আপনি জামিনদার সহ একটা মুচলেকা সম্পাদন করেন, পরবর্তী আর এই অপরাধ আপনি করবেন না। এই সম্পর্কে উনি একটা মুচলেকা সম্পাদন করবে। করার পরে যদি উক্ত ব্যক্তি আবার আপিল করে, আদালত আপিল করে, এক আদালতে তার মামলা শেষ হতে পারে না। আপিল করার পরে ওই আপিলে যদি সে আপিল আপিল বা অন্যায় কোনোভাবে দণ্ড বাতিল হয়ে যায়, যে দণ্ড আদালত দিছিল দণ্ড বাতিল হয়ে গেল, তখন ওই মুচলেকাও বাতিল হয়ে যায়। তাহলে আপিল করার কোন সময় মুচলেকা বাতিল হয়ে যাবে, 106 ধারার দণ্ড বাতিল হয়ে গেছে, উনি আপিল করছিল, উচ্চ আদালতে আপিল করার পরে দণ্ড বাতিল হয়ে গেছে, তখন তার মুচলেকাও বাতিল হয়ে যায়, মুচলেকার ভ্যালু থাকে না, দণ্ডই যেখানে থাকে না তখন মুচলেকার আর কি দাম। তাহলে যখন 106-তে দণ্ড পাওয়ার পরে, মুচলেকার জন্য দণ্ড পাওয়ার পরে আর ওই আদালতে তাকে নির্ধারণ করে দেয় 3 বছরের ভিতর আপনি আর এই অপরাধ করবেন না, এই শর্তে আপনি মুচলেকা সম্পাদন করেন। 107, কোনো ব্যক্তির হুমকি ধমকি শান্তি ভঙ্গের সম্ভাবনা, প্রায় সময় দেখা যায় 107 দ্বারা করে আছে। আমাদের লোকজন কিন্তু বেশিরভাগ সময় 107 দ্বারা করে আছে। এই 107 দ্বারা, এই 107 দ্বারা আপনার জেল জরিমানা হবে না। আপনি ওখানে স্বীকার করবেন, মানি নেবেন যে আমি হযরতের সাথে এই আচরণ করি নাই, রিজাউল, আমি রিজাউল হযরতের সাথে আচরণ করি নাই, ঠিক আছে, হযরত যখন বলেও ফেলেছে, ঠিক আছে আমি মানি নিলাম, আমি আর এই কাজ করব না, বা করবার ওই 101 বছরের মধ্যে তার সাথে আমার আর কোনো এই বিষয়ে কোনো ঝই ঝামেলা হবে না। এই যে মুচলেকা সম্পাদন করলাম, এইটা তাহলে আর অপরাধ করার সুযোগ থাকবে না। অপরাধ সংঘটন হওয়ার আগেই আদালত যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, এটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা এক ধরনের। পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা, ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক ব্যবস্থা 107 থেকে 106 থেকে 110। আর পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা করে 149 থেকে 153 ধারা, পরে আলোচনা করার সময় বলবান ওটা। তারপরে 108 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ কি, 123-এর ক, 124-এর ক, 153-এর ক। আর হলো বিচার বিভাগ, বিচারক সম্পর্কিত খারাপ মন্তব্য, আদালত সম্পর্কে খারাপ মন্তব্য করলে আদালত জানতে পারলে তাকে শান্তি রক্ষা সদস্য মুচলেকা নেওয়ার জন্য 1 বছর সময় দিয়ে যে পত্র ইস্যু করে তাকে যে মুচলেকা সম্পাদন করে তাকে শান্তি ভঙ্গ সদস্যের মুচলেকা বলে। 109 ভবঘুরে সন্দেহজনক ব্যক্তি, অভ্যাসগত অপরাধী, যে অপরাধ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। আর এখানে 109-তে বলছে এই অপরাধ করবার সম্ভাবনা আছে যার আয়ের উৎস নাই, সন্দেহজনক ব্যক্তি ঘোরাফেরা করে, উক্ত ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট 1 বছর সময়ের মধ্য দিয়ে তাকে যে মুচলেকা সম্পাদন করে তাকে সদস্য মুচলেকা বলে। 110, 110 হলো দামি দ্বারা, খেয়াল রাখবেন, অভ্যাসগত অপরাধ। এখানে এমসিকিউ আছে, সদস্যের মুচলেকা। এই মুচলেকা কিভাবে নেবে, এখানে 6টা অপরাধ করবে, অপরাধ করার সম্ভাবনা আছে, আদালত জানতে পারে তার কাছ থেকে জামিনদার সহ, এখানে জামিনদার ব্যতীত নাই, প্রত্যেক ধারায় কিন্তু জামিনদার সহ জামিনদার ব্যতীত ছিল, কিন্তু এই 110-এ বলছে জামিনদার সহ। সময় হচ্ছে কত, 3 বছর। 106-এ 3 বছর, 110-এ 3 বছর, 106-এ 3 বছর, 110-এ 3 বছর, 110-এ হচ্ছে জামিনদার সহজ মুচলেকা সম্পাদন করবে। যাক, এই পর্যন্ত আলোচনা করলাম, 1 থেকে শুরু করে 110 পর্যন্ত। আপনাদের যদি কারোর প্রশ্ন থাকে, না বুঝে থাকেন তাহলে বলেন, এখন শুনি। চারি 104-এর ক খ নাই তো, 103-এর ক, 1 2 3 ধারাটা ভালো করে কোন অসিদ্ধা। ও শুধু চাষ সংজ্ঞা, সংজ্ঞা বা টিকা, সংজ্ঞা বা টিকা। আচ্ছা বলবো না, আর কারো কিছু? এই হজরত দোস্ত, কার্তিক দা, তহিদ, ইয়াসমিন আপা, কি জয় নীলফামারী,
তারপর রাকিব স্যার, অসিত দা বলেন, যদি না বুঝে থাকেন বলেন। যে অসিতের আমি স্যার দ্বারা কালকে ব্যক্তিগতভাবেই ফোন দিয়ে আমি তোমার সাথে আলোচনা করবো। আর এনে বেশিরভাগ লোক জানছে তো, কার্তিক আর ইডা, কার্তিক মনে হয় শোনে নাই, কার্তিক দা, কার্তিক স্যার, এসে কার্তিক স্যার আর অসিত দা বলেন।